নমস্কার। স্বামী ব্রহ্মানন্দ মহারাজের পবিত্র জন্মতিথি উপলক্ষে আমাদের সমবেত অনুধ্যানে আমরা তার স্মরণ মনন করছি। আজ পরিবেশিত হচ্ছে দ্বিতীয় পর্ব। অশোকানন্দজি মহারাজ স্বামী ব্রহ্মানন্দ সম্পর্কে বলেছিলেন, স্বামী ব্রহ্মানন্দ, who had taken the responsibility of seeing that the order grew as Swami Vivekananda wanted it to grow, never introduced any ideas different from those given by Swami Vivekananda. স্বামীজির ভাবের অতিরিক্ত একটি ভাবও তিনি এই সংঘের ভাবাদর্শের মধ্যে যোগ করেননি। পক্ষান্তরে কেউ কখনো যদি স্বামীজির ভাবে বিরোধিতা করেছেন, অশোকানন্দজি বলছেন, তিনি বিন্দুমাত্র ইতস্তত না করে বলতেন, এটা স্বামীজির মঠ, যদি তুমি এখানে স্বামীজির ইচ্ছা অনুসারে চলতে না পারো তবে চলে যাও মঠ ছেড়ে। বারবার তিনি সাধুদের স্মরণ করিয়ে দিতেন, স্বামীজি তার জীবনটাই দিয়ে দিলেন এই সংঘ তৈরি করে তোমাদের আধ্যাত্মিক সাধনা ও আধ্যাত্মিক উন্নতির সব রকম ব্যবস্থা করে দেওয়ার জন্যে। তোমরা একটু উপলব্ধি করার চেষ্টা করো যে তার কি অসীম ভালোবাসা ছিল তোমাদের জন্যে। তাহলে কি স্বামী ব্রহ্মানন্দ, স্বামীজি যতদিন মর্ত দেহে ছিলেন, কোনো ব্যাপারে কোনো মত প্রকাশ করেননি? করেছেন, কিন্তু সেটা করেছেন স্বামীজির অনুরোধে, কারণ স্বামীজি সর্বাপেক্ষা বুঝতেন ব্রহ্মানন্দের মর্ম এবং শ্রীরামকৃষ্ণ কথিত তার রাজবুদ্ধির মর্ম। দেহত্যাগের 5 মাস আগে নিবেদিতাকে স্বামীজি একটি চিঠিতে লিখেছিলেন, আই রিকমেন্ডেড ইউ নান, নট ওয়ান, এক্সেপ্ট ব্রহ্মানন্দ, দ্যাট ওল্ড ম্যানস জাজমেন্ট নেভার ফেল্ড। বৃদ্ধ মানুষটি বলতে তিনি শ্রীরামকৃষ্ণকে বুঝিয়েছেন। নিবেদিতাকে বলতে চেয়েছেন, শ্রীরামকৃষ্ণ ব্রহ্মানন্দ সম্বন্ধে যে উচ্চ প্রশস্তি সর্বদা করেছেন, তার ভিত্তিকেই তিনি তার অবর্তমানে সর্বদা ব্রহ্মানন্দের পরামর্শ নেওয়ার সুপারিশ করছেন, কারণ শ্রীরামকৃষ্ণ কখনো ভুল করতে পারেন না, অন্তত মানুষ চিনতে। স্বামীজি জোর দিয়ে বলেছেন, উইথ দিস মাই কনসিয়েন্স ইজ ক্লিয়ার। তোমাকে যে আমি বলছি ব্রহ্মানন্দের উপর সম্পূর্ণভাবে নির্ভর করতে, এই ব্যাপারে আমার বিবেক একেবারে পরিষ্কার। ঠাকুর মানুষ চিনতে ভুল করেননি, সবসময় ব্রহ্মানন্দ মহারাজের উপর নির্ভর করবে, সে ব্যাপারে আমার বিবেক সম্পূর্ণ পরিষ্কার। সেই জন্যে বহু ক্ষেত্রে স্বামী ব্রহ্মানন্দজির স্পষ্ট মত বুঝে নিয়ে স্বামীজি সেই অনুযায়ী নিজের পদক্ষেপ পরিবর্তন করেছেন। যেমন একটা দৃষ্টান্ত আমরা স্মরণ করতে পারি, শ্রীরামকৃষ্ণ শিষ্যদের একটা সভা ডাকা হয়েছে বলরাম মন্দিরে 1897 সালে। সদ্য প্রতিষ্ঠিত রামকৃষ্ণ মিশন অ্যাসোসিয়েশনের সাংগঠনিক ব্যাপার নিয়ে কিছু আলোচনা হবে। এই অ্যাসোসিয়েশনের সবাই কিভাবে চলবে তার একটা বিশদ বিধি নিয়ম স্বামীজি একটা কাগজে তৈরি করে নিয়ে এসেছিলেন। সবাইকে স্বামীজি কাগজটি পড়তে বললেন, সবাই মনোযোগ দিয়ে পড়লেন, মন্তব্য করলেন, কেউ কেউ কিছু পরিবর্তনও সুপারিশ করলেন, কিন্তু প্রত্যেকেই সেটি অনুমোদন করলেন, শুধু রাজা মহারাজ কিছুই বললেন না। স্বামীজি জিজ্ঞাসা করলেন, কি হলো রাজা, তুমি কিছু বলছো না যে, তোমার কি এটা পছন্দ হচ্ছে না? রাজা মহারাজ বললেন, না নরেন, এত নিয়মকানুন আমার পছন্দ হচ্ছে না। স্বামীজি আর একটা কথা না বলে খসড়া কাগজটা ছিঁড়ে ফেললেন। এই জন্যই অভিন্ন হৃদয়েষু, একে অপরের প্রতি কি শ্রদ্ধা, কি বিশ্বাস। একই সঙ্গে আরেকটি ভিন্ন চিত্র আমরা স্মরণ করতে পারি এখানে। একদিন সকালে রাজা মহারাজজির ঘরে স্বামীজি প্রণীত মঠের নিয়মাবলী পড়া হচ্ছে। পূজনীয় মহারাজ তার ছোট খাটটিতে ধ্যানস্থ হয়ে বসে শুনছেন। পাঠ শেষ হলে মহারাজ বললেন, এসব কথা স্বামীজি এ দেহে থেকে বলেননি, খুব উঁচু স্তরে মনকে তুলে তারপর বলেছেন।
আর তারকদা লিখেছেন। এসব কথা কোনো বিশেষ ব্যক্তি বা দলকে লক্ষ্য করে স্বামীজি বলেননি। ঠাকুরকে কেন্দ্র করে সমস্ত জগতের কল্যাণের জন্যে, তার ভাব প্রচারের জন্যে বলেছেন। স্বামীজি প্রণীত মঠের নিয়মাবলী পড়া হচ্ছে রাজা মহারাজজির ঘরে। তিনি তখন বলছেন যে খুব উঁচু স্তরে মনকে তুলে এটি তিনি বলেছিলেন এবং সকলের কল্যাণের জন্যে এটি তিনি বলেছিলেন। ঠাকুরের কথায় ও সেবায় সকলের সমান অধিকার, তা সে পুরুষই হোক বা স্ত্রীলোকই হোক, ধনী হোক বা দরিদ্র হোক, উচ্চ হোক বা নীচ হোক। তার কথা ও সেবা যে গ্রহণ করবে সেই ধন্য হয়ে যাবে। তোমরা জীবনে এইসব সরল বিশ্বাসের সহিত গ্রহণ করো, আচরণ করো, আর একধার থেকে ছড়াতে থাকো। দেখবে কলির প্রতাপ নাশ হয়ে সত্যযুগের আবির্ভাব হবে। এত বিশ্বাস ছিল স্বামীজির প্রতি তার, যে স্বামীজি যেটা বলেছেন তাতে এই জগতের কল্যাণ হবে এবং তোমরা এটা বিশ্বাস করো, আচরণ করো এবং এই ভাবটি প্রচার করো। দেখবে কলিযুগ শেষ হয়ে আবার সত্যযুগের শুরু হবে। আমরা আবার পরের পর্বে আলোচনা করব। নমস্কার।